দেশজুড়ে তীব্র দাবদাহে পুড়ছে মানুষ, পুড়ছে প্রকৃতি। দহন জ্বালায় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে মঙ্গলবার দাবদাহে অসুস্থ হয়ে রাজধানীতে মারা গেছেন এক পথচারী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। পুরো মাস জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বৈশাখের খরতাপে যখন পুড়ছে দেশ, তখন ৭৫ বছর বয়সী আবুল কাশেমের কপালে চিন্তার ভাঁজ। সড়কে কমে গেছে মানুষের চলাচল, ভাটা পড়েছে কাশেমের উপার্জনে। একজন যাত্রীর জন্য দুপুরের তপ্ত রোদে পুড়ে অপেক্ষা তার। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন আবুল কাশেমের মতো খেটে খাওয়া মানুষ। ফেট ছাড়াই কেউ তো, ফেট না ছাড়ালে কি আর কেউ খাওয়াইবো আমারে? এজন্য বাড়িছি। বাসা থাকার জন্য বলছে, কিন্তু আমাদের পেট তো আর তা মানে না, আমাদেরকে খাইতে হয় ডেইলি। কষ্ট হইলেও যেন বেরাইতে হয়, একটা দিন বসে থাকলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। তীব্র গরমে থেমে নেই ট্রাফিক পুলিশের কার্যক্রম। রোদের প্রখরতা উপেক্ষা করে আদালতে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন আইনজীবীরাও। বেশ লয়াররা তাদের কোটটা বাদ দিয়ে যদি গাউন পরে যদি কোট করা যায়, এইটা ভালো হয়। গরমের মাঝে আমাদের তো দায়িত্ব পালন করতে হবে, ক্লান্তি তো আসে, ক্লান্তি আসে করার কি। এদিকে দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে রাজশাহী এবং পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ যেটা চলছে, এটা কিন্তু সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, সিলেট বিভাগ ছাড়া কিন্তু বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। সাময়িক এই সংকটে সতর্ক হয়ে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। অনেক স্থানে খরার কারণে ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। এমন অসহনীয় গরম ঠিক কবে অনুভব করেছে দেশবাসী তা বলা মুশকিল। কাঠফাটা রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিকশা চালক, দিনমজুররা। প্রখর রোদে তাই রাস্তায় এখন মানুষের সংখ্যা কম। অনেকটা ঈদের ছুটির মতো ফাঁকা রাস্তা মনে হলেও এই নীরবতা সুখকর নয়। অসহ্য গরম থেকে রেহাই পেতে খুলনা, বাগেরহাট, রাজবাড়ী সহ দেশের অনেক এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ যাবৎ তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। কুষ্টিয়ায় প্রচণ্ড তাপ প্রবাহে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা। পানির অভাবে মাঠগুলো ফেটে চৌচির, মাঠে পানি না পেয়ে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। এত গরম মাঠে, এই মাঠে সকালবেলা আসি লাগিয়েছি, এই 9টা 10টা বাজতে মাঠে দৌড় মারা লাগছে। মাঠে চরম গরম, ধান কাটা খুবই অসুবিধা। তারপরে আবাদ করবো, মাঠে তো আপনার পানি নাই। প্রতিদিনই তাপমাত্রাজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। প্রায় 15 দিন যাবত জ্বর, কাশ, ঠান্ডা, এই জন্য এখানে নিয়ে আসছি। ঠান্ডা, কাশি, জ্বর, মূলত ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরের সাথে খিঁচুনি এবং অনেকেই 24 ঘন্টা তাদের প্রস্রাব বন্ধ আছে। এই সমস্ত রোগগুলো কিন্তু মূলত আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। চলমান তাপ প্রবাহে শঙ্কায় পড়েছেন নাটোরের পোলট্রি খামারিরা। অতি গরমে মারা যাচ্ছে খামারের মুরগিও। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। 173 বছরের ইতিহাসের উষ্ণতাকে ছাড়িয়ে যেতে পারে 2024 সাল, এমন আশঙ্কা আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্টদের। তারা বলছেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাবে উত্তাপ বেড়েছে এই অঞ্চলেও। গেল 100 বছরে 1 ডিগ্রির উপরে যে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, তার বাড়তে না দেয়াই হবে চ্যালেঞ্জ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকে প্রথম পর্বে দেখুন, হাসান মাহমুদের রিপোর্ট। 173 বছরের ইতিহাসের উষ্ণতাকে ছাড়িয়ে যেতে পারে 2024 সাল, এমন আশঙ্কা আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্টদের। তারা বলছেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাবে উত্তাপ বেড়েছে এই অঞ্চলেও। গেল 100 বছরে 1 ডিগ্রির উপরে যে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, তার বাড়তে না দেয়াই হবে চ্যালেঞ্জ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকে প্রথম পর্বে দেখুন, হাসান মাহমুদের রিপোর্ট।
স্বস্তির বৃষ্টি, উত্তাপের হাঁসফাঁসে নাভিশ্বাসে জলের প্রার্থনা থাকে সব মহলে। কিন্তু বাড়ছে উত্তাপ, তাতে খাপ খাওয়ানোই যেন বিশ্বজুড়ে মানুষের বড় চ্যালেঞ্জ। 1850 সাল থেকে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত করা তাপমাত্রার বিশ্লেষণ বলছে বিশ্বের ইতিহাসে 2023 সাল অর্থাৎ গেল বছর ছিল সবচেয়ে উষ্ণতম বছর, যা 50 বছরের আবহাওয়ার গড়কে অতিক্রম করেছে। চলতি বছরের জানুয়ারি মাসও বৈশ্বিক উষ্ণতার রেকর্ড ছুঁয়েছে। 2023 সাল ছিল উষ্ণতম বছর এবং বাংলাদেশেও মাইল্ড টু মডারেট অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা ক্রমশ তার ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করছি যে এই যে চরম ভাবাপন্ন তাপপ্রবাহ, এই তাপপ্রবাহর ব্যক্তিকাল বাড়বে এবং গ্লোবাল উষ্ণায়নের ছোঁয়া যেহেতু বাংলাদেশে লেগেছে, 2023 সাল উত্তপ্ত বছর ছিল এবং আমরা আশঙ্কা করছি 2024 সাল উত্তপ্ত বা উষ্ণতম বছর হতে যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওইখানে তাপমাত্রা এই সময় একটু বেশিই থাকে। বিহার, উড়িষ্যার তাপমাত্রা একটু বেশিই থাকে। অন্ধ্রপ্রদেশ, ওইখানে তাপমাত্রাগুলো একটু বেশি থাকে। উত্তরপ্রদেশ, ওই প্রভাবটাও আমাদের বাংলাদেশের উপরে পড়ে। কেন গরম বাড়ছে? কেনই বা পৃথিবী উত্তপ্ত হচ্ছে ক্রমেই? গবেষকরা বলছেন পৃথিবী উত্তপ্ত হওয়ার প্রধান কারণগুলো মানুষেরই সৃষ্টি করা। শিল্প বিপ্লবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন, জলবায়ু পরিবর্তন, প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ এলনিনোর প্রভাব সহ নানা কারণে প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী 3 সময়ে তাপমাত্রা বাড়ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। তাপপ্রবাহের সংখ্যা বাড়ছে দিন দিন। দেখা যাচ্ছে চরম ভাবাপন্ন অবস্থা। বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধি এটি একটি ঘটনা চলমান এবং বৈশ্বিকভাবেই একটা চিন্তার বিষয়। অনুমান করা হয় গত 100 বছরে হয়তো 1 থেকে 1.5 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বেড়েছে পৃথিবীতে বৈশ্বিকভাবে, এবং গত হয়তো 10, 15, 20 বছরে এটা আমরা আমাদের জীবিতকালে আমরা উপলব্ধি করছি খুব ভালোভাবেই। 1850 থেকে 1900 সাল পর্যন্ত আবহাওয়ার গড় তাপমাত্রাকে অতিক্রম করেছে 2023 সালের তাপমাত্রা, যা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে প্রায় 1.35 ডিগ্রি সেলসিয়াস বেশি। গবেষকরা বলছেন 2023কে ছাড়িয়ে যাবার 33 ভাগ আশঙ্কা রয়েছে 2024 সালের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর সংক্রান্ত জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে 2 সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ তামিম। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত কাতারের আমিরকে স্বাগত জানান। এরপর আমির ও প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পক্ষে আমির শেখ তামিম ও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে 2 সরকার প্রধানের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন 2 দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চুক্তিগুলো হলো আইনগত সহযোগিতা সংক্রান্ত, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, যৌথ বিজনেস কাউন্সিল গঠন, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি এবং সমুদ্র পরিবহন সংক্রান্ত। আর সমঝোতা স্মারকগুলো হলো কূটনীতিকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, জনশক্তি সংক্রান্ত সহযোগিতা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা এবং বন্দর পরিচালনা। এ সময় রাজধানীর ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়ক এবং কালশিতে একটি পার্ক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণের ঘোষণা দেয়া হয়। পরে সফররত কাতারের আমির বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন।
এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান সহ ২৬ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একই সাথে আগামী ৫ জুন চতুর্থ ধাপের ৫৫টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। আর যৌথ বাহিনীর অপারেশনের কারণে স্থগিত করা হয়েছে বান্দরবানের ৩টি উপজেলার ভোট গ্রহণ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রার্থিতা চূড়ান্ত। ১৪৮টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় হবে না নির্বাচন, কারণ ইতোমধ্যে উপজেলাগুলোতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়েছে। মোট ৭ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে না। বাংলাদেশের আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ তারা বারণ করেছেন। এটা কিন্তু আইন না। নাটোরের সিংড়ার আলোচিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সভায় নির্বাচনের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। সচিব জানান, বান্দরবনের 3টি উপজেলায় যৌথ বাহিনীর অপারেশনের কারণে স্থগিত করা হয়েছে উপজেলা নির্বাচন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তড়িঘড়ি করে ব্যাংক একীভূত করার প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি মনে করছে এর ফলে দুর্বল ব্যাংকগুলো রক্ষায় বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়া অর্থনৈতিক খাতে সংকট মোকাবেলায় সমস্যার সৃষ্টি করবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা ও মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণ খেলাপি ও জালিয়াতির জন্য দায়ী মহলকে এর মাধ্যমে দায়মুক্তি দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংক একীভূতকরণ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্য নির্ভর নয়। একীভূত ব্যাংকগুলো যাতে অধিকতর সেবা প্রদান করতে পারে সেই লক্ষ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন, ট্রেনের ভাড়া বাড়ছে না, তবে দূরত্বের উপর যাত্রীদের যে ভর্তুকি দেওয়া হচ্ছিল তা প্রত্যাহার করা হচ্ছে। আগামী ৪ মে থেকে তা কার্যকর হবে। ভর্তুকি প্রত্যাহারকে ভাড়া বৃদ্ধি বলা যাবে না। মঙ্গলবার রাজবাড়ীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 15-20 বছরের মধ্যে রেলের কোনো ভাড়া বৃদ্ধি পায়নি। আমরা ভাড়া বৃদ্ধির কোনো চেষ্টাও করতেছি না, তবে ভাড়া বৃদ্ধি হওয়া উচিত। যতটুকু এই ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু বাড়বে সেটা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। 100 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না, এটা তো ভাড়া বৃদ্ধি বলা যাবে না। মানে 100-র উপরে গেলে ভাড়া বাড়ছে। হ্যাঁ, দূরত্বের উপরে যে ভর্তুকি দেওয়া হয়েছিল সেই ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, আলী আকবর দায় এড়ানোর চেষ্টা করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে তাকে 2 দিনের সময় দেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে আলী আকবর বলেন, তিনি এবং তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। এদিকে আলী আকবরের স্ত্রী শেহেলা পারভিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাসান জাবেদের রিপোর্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি রয়েছেন বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী শেহেলা পারভিনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সনদ জালিয়াতির ঘটনায় ডিবি কার্যালয়ে ডেকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আলী আকবর খানকে। ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে। বললাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তো আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? সেটাও আমি জানি। সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালিয়াতির ঘটনা তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, বিনা অপরাধে তার স্ত্রী জেল খাটছেন। এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেই করুক, এর দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। এদিকে মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভিনকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।